নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। ইতিমধ্যেই ৮০-র ওপর পর্ব আপনারা দেখেছেন টেলিভিশনে এবং আপনাদের সামনে আমরা উপস্থাপনা করেছি এবং আমাদের সমাজের বিভিন্ন মানুষজন, বিভিন্ন পেশার মানুষজনকে আমরা এনেছি, রাজনৈতিক অরাজনৈতিক থেকে শুরু করে সাধারণ মানুষ, অ্যাক্টর অ্যাক্ট্রেস, প্রত্যেকে, অভিনেতা অভিনেত্রী, অ্যাক্টর অ্যাক্ট্রেস যেটা বললাম, শিক্ষক, চাকরিহারা শিক্ষক, সবাই। কারণ এটা সামাজিক অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আম জনতার অনুষ্ঠান, প্রোগ্রাম ফর কমন পিপল, যেটা আপনার জন্যই তো অনুষ্ঠান করা। এই সমাজের নীতি দুর্নীতি, কোথায় দুর্নীতি হচ্ছে, কারা করছে, কেন করছে, কোথায় করতে চাইছে, সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। এর জন্যই এই অনুষ্ঠান। আজকের পর্বটা গুরুত্বপূর্ণ অন্যান্য পর্বের থেকে একটু হয়তো বেশি। তার মানে অন্যান্য পর্ব যে গুরুত্বপূর্ণ নয় তা নয়। আজকেরটা কেন বলি আপনাকে, সবাইকে আপনাদেরকে বলি। আজকে যাকে আপনারা দেখবেন, আমাদের আজকের অতিথি, অর্থাৎ আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি গেস্ট আছেন, তিনি পেশায় একজন প্রখ্যাত চিকিৎসক। শুধু তাই নয়, তার সামাজিক প্রচুর কাজকর্ম আছেন, তার অবদান আছে, কাজকর্ম আছে, কমিটমেন্ট আছে, উদ্যোগ আছেন। এবং তিনি যেখানে থাকেন, উত্তর কলকাতায় কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় অন্তর্গত যেখানে থাকেন, সেখানে বেশ কিছু, পার্টিকুলারলি যেখানে তিনি থাকেন এবং চেম্বার করেন, সেখানে কিন্তু বেশ কিছু মুসলিমরা থাকেন, মুসলিম সম্প্রদায়ের মানুষজন সেখানে থাকেন। তার গ্রহণযোগ্যতা কিন্তু সেখানে সাংঘাতিক। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে বিভাজনের রাজনীতি চলছে, অর্থাৎ ধর্ম নিয়ে পোলারাইজেশন চলছে, হিন্দু মুসলিম, যদিও পেহেলগাঁওতে আপনারা জানেন, মুর্শিদাবাদে আপনারা জানেন হিন্দু নিধন হয়েছে, এর সঙ্গে কিন্তু আরও বিস্ফোরক থাকছে আজকে অনেক কিছু ইনফরমেশন আপনারা কিন্তু দেখতেই হবে আজকের পর্ব। পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে। আমার বাদিকে বসে আছেন কলকাতার প্রখ্যাত চিকিৎসক, গাইনোকোলজিস্ট, সার্জন ডক্টর প্রসূন ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে ট্রাইবস টিভি বাংলা এবং নীতি নির্ণয় আর দুর্নীতিতে আরও একবার স্বাগত। আপনি বহুদিন আগে যখন অনুষ্ঠান প্রথম শুরু হয় আপনি এসেছিলেন। আজকে বিশেষ করে আপনি এসছেন কারণ আপনার সঙ্গে যখন আমাদের অ্যাসাইনমেন্ট টিম যোগাযোগ করে, আপনি স্পেসিফিকভাবে বলেন যে আমার কিছু ইনফরমেশন আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলো আমরা মানুষজনকে জানাতে চাই। ডক্টর ঘোষ, দেখুন, প্রথমেই যে কথাটা আপনি বললেন যে আজকের যে বর্তমান সিচুয়েশান চলছে বা বর্তমান অবস্থা চলছে, তাতে করে টিভি খুললেই এখন আমরা দেখছি ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে কিছুদিন আগে যে ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার কোনো বর্ণনা হয় না, সেই ঘটনা ক্ষমাহীন অপরাধ, এবং সেই অপরাধটাকে সামনে নিয়ে বিভিন্নভাবে নানা রকম তর্ক বিতর্ক সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে চলছে। আমি একটা কথাই সবাইকে বলবো যে আমরা প্রত্যেকে ভারতীয়, তো আমরা অপেক্ষা করে আছি যে ঘটনা ঘটেছে তার বদলা কিভাবে হয়। ঠিক। এবারে অনেকে সেই বদলাটার জন্য, বদলার একটা নিয়ম থাকে, একটা ভারতবর্ষের ভারতীয় নাগরিকদের সঙ্গে যখন ঘটেছে, তাদের ধর্মে তারা হিন্দুও ছিল, তারা মুসলমানও ছিল, তাদের মধ্যে খ্রিস্টানও ছিল। তো এই বদলা কিভাবে হবে সেটা কিন্তু ভারত সরকারের অত্যন্ত দ্রুত তার নির্ণয় করা উচিত, সেটাকে মানুষের সামনে নিয়ে আসা উচিত। এবং যুদ্ধের যে রীতিনীতি এবং ভারতীয় যে ডিফেন্স সিস্টেম, আমি মনে করি পৃথিবীর অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম, আর্মি সিস্টেম ভারতবর্ষে আছে। তাদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি এই ন্যাক্কারজনক ঘটনার একটা সুনির্দিষ্ট দিক নির্ণয় করা হয় এবং এই ঘটনার বদলা নেওয়া হয়, তার জন্য কিন্তু সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে আছে। এবং আমরাও চাইছি যত তাড়াতাড়ি এই জিনিস ধর্মের সমস্ত বাধা নিষেধের ওপর থেকে মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে যাতে এর বিরুদ্ধে লড়াই শুরু হয়, সেই লড়াই যেন যত তাড়াতাড়ি শুরু হয়, আমরা প্রত্যেকেই তাই চাই। বেশ। ডক্টর ঘোষ, এই যে হিন্দুত্ব নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে কিন্তু ঝড় উঠেছে। প্রধান বিরোধী দল কিন্তু বলছেন
যে হিন্দু খতরে মে হে বিজেপির যে মেন ন্যারেটিভ, এবং মুর্শিদাবাদ, পেহেলগাঁও, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির প্রত্যেকে কিন্তু হিন্দুত্ব নিয়ে কিন্তু প্রচুর মানুষদের সামনে যাচ্ছেন, বলছেন। কিভাবে দেখছেন আপনি? আপনি একজন চিকিৎসক, আপনাকে বিভিন্ন রিলিজিয়নকে মানুষ আপনার কাছে এক প্রত্যেকে, বিকজ ইউ আর আ ডক্টর। আপনার কাছে কি মনে হচ্ছে এই হিন্দুত্ব নিয়ে, ইস্যু নিয়ে কি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথমেই বলি যে দেখুন, হিন্দু খতরে মে হ্যায় এই কথাটা কোনো একটা বিশেষ রাজনৈতিক দল বলছে, বেশ, হ্যাঁ, এবং সেক্ষেত্রে ওনারা হয়তো কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে। কিন্তু আমি একটা কথা বলি, যে সমস্ত রাজ্যে হিন্দু খতরে মে নেই হ্যায়, সেই সমস্ত রাজ্যে কি উন্নতি হয়েছে যেটা পশ্চিমবাংলায় হয়নি। আজকে ধরুন যে সবাই যে বলছে যে হিন্দু খতরে মে হ্যায়, হিন্দুত্ব হিন্দুত্ব করে একটা খুব বিরাট কথা হচ্ছে। আমি নিজে একজন হিন্দু, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি, ছোটবেলা থেকে জন্মেছি এই ধর্মে। আমরা হিন্দু লোক, আমরা হিন্দু মানুষ। কিন্তু আমার একটা কথাই বলার, আজকে ঠিক আছে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে আমরা কথা বলছি, যদি হিন্দুত্ব থাকে বা হিন্দুত্ব বাড়ে বা হিন্দু সব এক হয়ে যায়, ভারতবর্ষের জিডিপি বেড়ে যাবে। যে অত অসংখ্য লোক, এত ছেলে মেয়ে যারা চাকরি পায়নি, যেখানে কলকারখানা নেই, হিন্দুত্ব হলে কলকারখানা তৈরি হবে তো? আপনি দেখবেন, আমি যেহেতু পেশায় ডাক্তার, আমি চোখের সামনে হাসপাতালে যাই, বিভিন্ন জায়গায় যাই, এখানে চিকিৎসা করি, বহু জায়গায় দেখি বহু পেশেন্ট, বহু মানুষ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকে, লম্বা লাইন দিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকে, মাটির নিচে শুয়ে থাকে, পৌঁছতে পারে না। অসংখ্য মানুষ চিকিৎসা পায় না। হিন্দুত্ব হলে সব চিকিৎসা পাবে তো? ভারতবর্ষের মধ্যে 1 লক্ষের ওপরে সেনা নিয়োগ হয়নি গত বেশ কয়েক বছর ধরে। সেখানে ভ্যাকেন্সি পোস্ট আছে, সেখানে অ্যাডহক বেসিসে কাজ চলছে। হিন্দুত্ব হলে সেগুলো পাবে তো? আজকে যদি হিন্দুত্ব থাকতো, আর যদি হিন্দুত্ব হয়, বর্ডার সুরক্ষিত হবে তো? হিন্দুত্ব হলে বাইরে থেকে জঙ্গি এসে গুলি করে দিয়ে চলে যাবে না তো? আচ্ছা বলুন তো, এই যে ঘটনাটা ঘটলো, এটা কি কোনো হিন্দুত্বের সাথে সম্পর্কের? বাইরে থেকে কিছু জঙ্গি এসছে, সেই জঙ্গিরা এসে হাতে বন্দুক নিয়ে তারা গুলি করে দিয়ে চলে যাচ্ছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে প্রশ্ন করছি, জঙ্গিদের কোনো ধর্ম হয়? যে জঙ্গি যদি আমি ধরে নিই তার নাম অনুযায়ী সে মুসলমান, তাহলে যে কজন লোক নৃশংসভাবে খুন হলো, গুলি করে মারা হলো, তাদের মধ্যে যেমন হিন্দু ছিল, তাদের নাম জিজ্ঞেস করে মারা হয়েছে, তেমনি তাদের মধ্যে খ্রিস্টান ছিল। এবং যে মানুষটা ওইখানে আদিল বলে তাকে বাঁচাতে গিয়ে নিজের বন্দুক টেনে নিয়ে নিজের বুকে তারা গুলি করে তাকে ঝাঁঝরা করে দিল, তাহলে সেই লোকটাও তো মুসলমান ছিল। ওখানে জুনেদ বলে একজন ছিল, যে গুলি খাওয়ার পরে মানুষগুলো পড়েছিল, তাকে কাঁধে করে দৌড়ে নিয়ে যাচ্ছিল যাতে তার চিকিৎসা করা হয়। সেই ভিডিও দেখেছেন মানুষ, সেও তো মুসলমান ছিল। ঘটনা ঘটার 8 ঘন্টা 35 মিনিট পরে যে রেস্কিউ টিম তখনও এলো না, সেখানে যদি আমি হিন্দু মুসলমান খুঁজি, তাহলে তো বলবো যে শুধুমাত্র লড়াই করার জন্য আর লড়াই লাগানোর জন্য আমি হিন্দু মুসলমান দেখছি। ভারতীয় সেনাবাহিনীতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না শিখ আছে, না জৈন আছে। ভারতীয় সেনারা বদমাইশ দেখে, শত্রু দেখে, টেররিস্ট দেখে লড়াই করে। যে ভারতের শত্রু দেখে না সে হিন্দু না মুসলমান, সে কি, তাকে দেখে গুলি করে। ভারতের যে সেনারা আছে সেখানে হিন্দুরাও গুলি করে, সেখানে মুসলমানরাও গুলি করে, সেখানে শিখ খ্রিস্টান যারা আছে তারা গুলি করে। সেই কারণে আমি শান্তনুবাবু একটা কথা বলি, যদি হিন্দু মুসলমান করা হয়, আখেরে কিন্তু যাদের লাভ হবে তারা কিন্তু এসে গুলি করে চলে যাচ্ছে। হ্যাঁ, হিন্দুত্ব প্রত্যেক ধর্ম প্রত্যেকের কাছে সম্মানীয়, কিন্তু আমাকে এটাও তো দেখতে হবে, আমি যদি শুধু হিন্দুত্ব হিন্দুত্ব করি, এটা কি ভারতীয় মানুষের জন্য হচ্ছে, না কোনো বিশেষ ধর্মের জন্য হচ্ছে, নাকি কোনো বিশেষ রাজনৈতিক সুবিধার জন্য হচ্ছে? না, এখানে আমি প্রসূনবাবু, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে বঙ্গবাসী কিন্তু আগে এই ন্যারেটিভ দেখেনি। মানে আমরা যত ইলেকশন এসছে, আমি যখন স্কুলে পড়তাম, কলেজ, আপনিও যখন আপনার বয়স কম ছিল, এই প্রথমবার বোধহয় এই ধর্মীয় জিনিসটাকে সামনে প্রিডমিনেন্ট করা হচ্ছে। সুতরাং এর যে আলটিমেটাম, যেটা আপনি আমাকে এই আমাদের অনুষ্ঠান শুট হওয়ার আগেও বলছিলেন, যে জন্টু আলী শেখ, তার 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 প্রাণ গেল। হ্যাঁ হ্যাঁ, সে তো একজন ইসলাম সম্প্রদায়ের মানুষ ছিল। এই যে ঝন্টু আলী শেখ, এই মানুষটি, এদের জন্য তো আজকে আমাদের গর্ব হওয়া উচিত। এর বড় ভাই, এর পুরো পরিবার ভারতীয় সেনার জন্য নিবেদিত প্রাণ। এই জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে ঝন্টু আলী শেখ মারা গেল। কিন্তু খুব আশ্চর্য লাগে,
এই ঝন্টু আলী শেখ যখন মারা গেল, যখন তার দেহ এলো, সেই জায়গায় তার আগের দিন পর্যন্ত কোনো বিশেষ রাজনৈতিক দলের কোনো বিশেষ নেতারা সেখানে সভা করেছে। আমি যদি বলেই দিই যে তারা ভারতীয় জনতা পার্টির সেখানে মিটিং হয়েছে, মিছিল হয়েছে, সভা হয়েছে, তারপরেও সেখানে তারা প্রোগ্রাম করেছে, তাহলে এটা তো আমার কাছে যারা হিন্দুত্ববাদী নিয়ে বা হিন্দুত্ববাদ নিয়ে এত কথা বলে, আমার কোনো ধর্মের সাথে, আমি নিজে হিন্দু, আমি হিন্দু ধর্মকে অসম্ভব শ্রদ্ধা করি, আর তার সঙ্গে আমি মুসলমান ধর্মকেও শ্রদ্ধা করি, আমার কোনো ধর্মের ওপরে না, কারণ শিক্ষা সবাইকে এইটাই বলে যে ধর্মকে শ্রদ্ধা করো, নিজেকে শ্রদ্ধা করো, লোককে শ্রদ্ধা করো। তাহলে আমার এখানেই প্রশ্ন, যখন সেই মানুষটার দেহ এলো, মানুষের ঢল নেমে গেল, কই একবার আপনারা এসে তাকে একবার দেখতে পারলেন না? একবার তাকে দুটো ফুল উপহার দিতে পারলেন না তার মৃতদেহের উপরে? অন্তত তখন তো আমার মনে হতো, সবার অনেকেরই মনে হতো যে সত্যি তো একজন হিন্দু মারা গেছে, আমি যদি হিন্দুই খুঁজি, একজন মুসলমান মারা গেছে, আমি যদি মুসলমানই খুঁজি, কিন্তু কেউ খুঁজলো না যে একটা ভারতীয় সোলজার মারা গেছে, যার কোনো জাত হয় না, ধর্ম হয় না, তার প্রথম এবং শেষ পরিচয় সে একজন ভারতীয় সোলজার। তাহলে সাধারণ মানুষের মনে কি প্রশ্ন ওঠে, সে মুসলমান বলে কি আপনি গেলেন না? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন। আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমার মুখ দিয়েও এই প্রশ্নটা কিন্তু আজকে বেরোলো। বেশ বেশ বেশ, খুব বড় কথা বললেন ডক্টর ঘোষ। আপনি একজন চিকিৎসক, আমি 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 আপনাকে একদম সোজা জিজ্ঞেস করব, আজকে এই ধর্ম বাদ দিয়েও এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু দুর্নীতি বিভিন্ন তীরে বিদ্ধ, স্বাস্থ্যে বিদ্ধ, খাদ্যে বিদ্ধ, শিক্ষায় বিদ্ধ, সব ক্ষেত্রে। এমনকি এরকমও এখানে যারা অতিথি হয়ে এসছেন বিরোধী দলে, তারা বলছেন দুর্নীতিশ্রী একটা নতুন প্রাইজ, কিংবা নতুন প্রাইজ নয়, উপাধি দেওয়া উচিত, কিংবা একটা প্রকল্প করা উচিত। কিভাবে ব্যাখ্যা করবেন একজন চিকিৎসক হয়ে? দেখুন, আমি একটা কথা বলি, যে কোনো রাজ্যে ভালো লোক থাকে, খারাপ লোক থাকে। রাজ্যের যিনি মাথায় বসে আছেন, তিনি তার সমস্ত পারিষদ এবং তার পুরো সিস্টেম এটার বিরুদ্ধে লড়ে। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অসম্ভব শ্রদ্ধা করি। কারণ এরা যেভাবে লড়াই করছে, দুর্নীতি সব জায়গায় আছে, কিন্তু সেই দুর্নীতি যখন বেড়ে যায়, সেই দুর্নীতি যখন সামনে আসে, সাধারণ মানুষ হিসেবে আপনার আমার মনেও প্রশ্ন ওঠে। কিন্তু আমি তবু আপনাকে বলবো শান্তনুবাবু, কারো না কারোর উপরে আমাদের তো ভরসা রাখতে হয়। আমরা যেমন সকালে ভগবানকে প্রণাম করে বাইরে যাই, তখন দেশের রাজ্যের রাজনীতির ক্ষেত্রে আমাদের প্রশাসনের ওপরে ভরসা রাখতে হয়। আমি অগাধ ভরসায় প্রশাসনের ওপরে আছি। যেখানে যা দুর্নীতি আছে, আমি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পূর্ণ টিম, কলকাতা পুলিশ এবং আপনাদের মিডিয়া, অগাধ ভরসা আপনাদের উপরে আমাদের। যদি কোনো কিছু মিস হয়ে যায়, আপনারা তুলে ধরেন, এবং সেই তুলে ধরাটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই কারণে দুর্নীতি হয়েছে, দুর্নীতি যারা করেছে তাদের কেস, তাদের সমস্ত কিছু কোর্টে আছে, কোর্টের নিয়ম অনুযায়ী চলবে, সেইখানে কোনো কথা বলার কোনো অধিকার আমার নেই। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের উপরে আমার অগাধ আস্থা আছে। আমি জানি যে জিনিস হয়েছে, যে জিনিস হচ্ছে, তার কিন্তু সঠিকভাবে পদক্ষেপ তারা নেবে। বেশ বেশ, ডক্টর ঘোষ, আপনি আপনার প্রফেশন বাদ দিয়েও কিন্তু অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত, আপনি যেখানে থাকেন, বিশেষ করে উত্তর কলকাতায়। আমার সোজা প্রশ্ন যে আগামী দিনে এই যে ধর্মীয় জিনিসটা নিয়ে আমরা শুরু করলাম, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, যা হয়েছে ওয়াকফ আইনের পর থেকে, এই যে ভ্যান্ডালিজম বলা যায়, যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা হয়েছে হিন্দুকে ঘর থেকে বার করে, কিভাবে ব্যাখ্যা করবেন? মানে আপনি একজন অরাজনৈতিকভাবে, যদি আপনি একজন চিকিৎসক হিসেবে আপনি দেখেন, একজন হিন্দু হিসেবে আপনি দেখেন, একজন সচেতন নাগরিক হিসেবে দেখেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি যেখানে থাকি, আপনি বললেন না উত্তর কলকাতার, আমি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের অধীনে থাকি, মানে বিধানসভা কেন্দ্রের অধীনে। আমি ছোটোবেলা থেকে দেখেছি ওখানে যেমন হিন্দুরা রয়েছে, তেমনি প্রচুর পরিমাণে মুসলমান ভাই বোনেরা রয়েছে। আমি তাদের সাথে ছোটোবেলা থেকে খেলে বড় হয়েছি, আগামী শেষ দিন পর্যন্ত আমি চাই তাদের সাথে থাকি। কোনো ঘটনা, এই যে মুর্শিদাবাদ, মালদাতে যে ঘটনা ঘটেছে, হিন্দু নিধন হয়েছে, আপনি যা বললেন, মানুষকে তো মেরেছে। যে ধর্মের লোকেরাই এসে মারুক না কেন, সে মানুষকে মেরেছে। সে যে মেরেছে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, আপনি জানবেন। এবং কাশ্মীরের যে ঘটনা, তাতে আমার অঞ্চলে, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ওই অঞ্চলে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা রয়েছে, তারা কিভাবে এর প্রতিবাদ করেছে। তারা বলেছে, যারা মানুষকে মারে, তারা যে সম্প্রদায়েরই হোক, সেই সম্প্রদায় যদি তাদের সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায় হয়, তারা সেই ধরনের মানুষকে ধর্মের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে রাখবে না।
কারণ যে খুনি সে খুনি, তার কোনো রকম সম্প্রদায় হতে পারে না। এই ঘটনার ক্ষেত্রে কাশীপুর বেলগাছিয়ার মুসলমানেরা যারা রয়েছেন আমি দেখেছি, তারা দিনের পর দিন মিছিল করেছে। তারা যদি ওয়াকফ আইনের বিরুদ্ধেও করে, তারা কিন্তু এই ঘটনার বিরুদ্ধে মালদা, মুর্শিদাবাদ এবং এই পেহেলগাঁওয়ে যে নারকীয় ঘটনা হয়েছে তার বিরুদ্ধে মিছিল করেছে। আমাদের বেলগাছিয়ায় আমন কমিটি রয়েছে, তারা আমন চায়নকে সামনে রেখে, শান্তিকে সামনে রেখে যাতে অঞ্চল ভালো থাকে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত 40 বছর ধরে চেষ্টা করছে। তারা মিটিং মিছিল করেছে। রাজনৈতিক যারা যুক্ত আছেন, অরাজনৈতিক যারা মুসলমান ভাই বোনরা আছে, তারা হিন্দুদের সাথে এক হয়ে মিছিল করেছে, মোমবাতি জ্বালিয়েছে এবং বলেছে যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তারা জীবনের শেষ দিন পর্যন্ত বলবে। আরেকটা কথা তারা বলেছে যে আজ সবাই বলছে হিন্দু খতরে মে হ্যায়, कोई बोल रहा है मुसलमान खतरे में है, धर्म का चश्मा उतारिए देखिए हिंदुस्तान खतरे में है। এই কথাটা তারা বলেছে প্রত্যেককে। একদমই খুব 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 দামি কথা বললেন। এবং আপনারা যারা অনুষ্ঠান দেখবেন, হিন্দুস্তান ক্ষেত্রে মেনেই তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওকে, এবার ডক্টর ঘোষ আমি একটু ডিফারেন্ট পার্টে যাই। আগামী দিনে আপনি কি রাজনৈতিকভাবে কোনোভাবে কোনো দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন? যদি আমি একদম স্ট্রেট প্রশ্ন করি যে ডক্টর প্রসূন ঘোষ কলকাতার একজন প্রখ্যাত গাইনোকোলজিস্ট, যাকে আমার প্রশ্ন যে আপনার সবুজ, গেরুয়া, লাল তো এখন ফিকে, কোন দিকে আপনি কি সবুজপন্থী নাকি গেরুয়াপন্থী না লালপন্থী? দেখুন, আমি 2015 সালে যদি আপনি আমার রাজনীতির রঙই দেখেন, আমি সবার আগে বলি আমি একজন ডাক্তার, আমি মানুষের সেবা করি এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাই করে যাব। কিন্তু যদি প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক রং থাকে বা বিচারধারা থাকে, আমি 2015 সালেও কিন্তু রাজনীতিতে দাঁড়িয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের হয়েই দাঁড়িয়েছিলাম, কাউন্সিলর ইলেকশনে দাঁড়িয়েছিলাম এবং আগামী দিনও আমি ইলেকশনে দাঁড়াবো কি দাঁড়াবো না, কি রাজনীতি করব কি করব না পরের কথা, কিন্তু রাজনীতির সাথে আমি একাঙ্গভাবে যুক্ত। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস তার সাথে যুক্ত। যদি আমার রাজনৈতিক পরিচয় দেখেন, অবশ্যই আমি চাইব যদি আমার ডাক্তারি মাধ্যমে যেভাবে আমি মানুষকে সাহায্য করছি, উপকার করছি, এটা আমার কর্ম, কোনো সাহায্য নয়, এটা আমার কর্ম, আমার ধর্ম, আমি পালন করছি। তাতে যদি মানুষের উপকার হয় আমি অত্যন্ত খুশি। এবং রাজনীতিতে যদি আরও বৃহত্তর পরিসরে কাজ করা যায়, কাজ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। এবং দল হিসেবে যদি আপনি জিজ্ঞেস করেন, অবশ্যই আমি তৃণমূল কংগ্রেস করি। বেশ, এখানেই আমার তার প্রশ্ন থাকবে। যখন আপনি কনফেস করলেন, সেক্ষেত্রে একজন চিকিৎসক হয়ে চিকিৎসকরা রাস্তায় বসছে, ডক্টর ঘোষ, চিকিৎসকরা বলছে স্বাস্থ্যে এইরকম দুর্নীতি কোনো দিন হয়নি। আপনি একজন শিক্ষক হয়ে, মাফ করবেন, আপনি একজন চিকিৎসক হয়ে আর একজন মহিলা চিকিৎসক, তার কর্মস্থল যেখানে আমি আরজি করার ঘটনা বলছি, রেপ করে মার্ডার করা হলো। এই নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ বঙ্গ। আপনার কোনো একটা জায়গায় অনুশোচনা হয় না, অনুতপ্ত হয় না যে আমি এমন একটা দলকে সমর্থন করি কিংবা এমন একটা দলের সাথে আমি জড়িত, যেভাবে আপনি যখন বললেন যে যারা শিক্ষকদের রাস্তায় নামিয়েছে, পয়সা খেয়ে চাকরি দিয়েছে, চিকিৎসকদের রাস্তায় নামিয়েছে এবং যেদিকে যাচ্ছে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ডক্টর ঘোষ, আমি একটাই কথা বলবো, যেখানে দুর্নীতি আছে এবং যে দুর্নীতির প্রমাণ হয়েছে, আমি আমার প্রশাসনের ওপরে এবং পুলিশের ওপরে অগাধ বিশ্বাস রাখি। আমি জানি যে দুর্নীতি করেছে আর যে দুর্নীতির সাথে যুক্ত সে শাস্তি পাবে। আপনি যে শিক্ষক এবং যে চিকিৎসকের কথা বললেন, এর থেকে দুঃখজনক ঘটনা তো কখনো ঘটতে পারে না যে একজন চিকিৎসকের ওইভাবে মৃত্যু হয়েছে। কোর্টে কেস আছে, আমি বলবো আরও তাড়াতাড়ি যেন সিবিআই যে কেস করেছে এবং কোর্টে যে রায়, সে রায় যেন প্রকৃত দোষী যেটা ধরা হয়েছে তার বাইরে কোনো দোষীকেও কিন্তু আজ পর্যন্ত পেলাম না। তাহলে সেই কলকাতা পুলিশ যা ধরে দিয়েছিল সেই দোষীর ওপরেই কিন্তু সেই সমস্ত রকম কেস হচ্ছে। আমি বলবো প্রকৃত দোষী যদি কলকাতা পুলিশ ধরে দিয়ে থাকে, সেই দোষের সাজা তাড়াতাড়ি দিন। সাজা পেলে বাকি দোষীরা ভয় পাবে। আর চিকিৎসক এবং শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থায় যা যা হয়েছে, আমি বলবো আমি স্বাস্থ্য ব্যবস্থার উপরে ভরসা রাখি। অসম্ভব ভালো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, আগামী দিনে আরও ভালো হবে। যেখানে দুর্নীতি হয়েছে আমি আমার মাননীয় রাজ্যের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অগাধ ভরসা রাখি এবং আমি চাইব যত তাড়াতাড়ি তিনি এর ব্যবস্থা করেন এবং করছেনও। আগামী দিনও যাতে পশ্চিমবঙ্গ আরও সুন্দর হতে পারে, আপনি সবাই মিলে তাই চেষ্টা করব। এখানে দল ধর্ম নির্বিশেষে আমরা এগিয়ে যাব যাতে আমাদের পশ্চিমবঙ্গ ভালো থাকে। 2026 ডক্টর প্রসূন ঘোষ তৃণমূলের কি কোনো প্রার্থী হিসেবে মানুষজন তাকে দেখবে? দেখুন, প্রার্থী হিসেবে দেখবে কি দেখবে না সেটা তো কারোর হাতে থাকে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি রাজনীতির ইয়েতে বিশ্বাস করি,
আমি অবশ্যই তৃণমূল রাজনীতিতে বিশ্বাস করি, আমি তৃণমূল কংগ্রেস করি। যদি ডাক্তারি বাদে, প্রফেশন বাদে আমার রাজনৈতিক কোনো পরিচয় থাকে, মানুষের কাছে প্রথম দিন থেকে আমি সেবা করি, মানুষের পাশে থাকি, মানুষের সাথে চলি। আমার রাজনীতিতে কে কি দিল না তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেভাবে আমি আমার অঞ্চলের এবং আমার মাধ্যমে যে মানুষগুলোর উপকার হয় আমি করে যাচ্ছি, আমি করে যাব। আপনার অঞ্চলে তো প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব, আপনার অঞ্চলে তো তৃণমূলের লবির সাব লবি, বলুন। দেখুন, আমি তো ডাক্তার, তো আমার কাছে না আমার সব থেকে যে লবিটা খুব স্ট্রং সেটা হচ্ছে আমার পেশেন্ট লবি। তাদের আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, আমি অন্য কোনো লবি দেখি না। আমি মানুষকে মানুষের সেবা দিয়ে আমার নিজের যতটুকু জ্ঞান বুদ্ধি আছে তা দিয়ে উপকার করার চেষ্টা করি। অসম্ভব ভালো জায়গা আমাদের আমি যে অঞ্চলে, যে বিধানসভা অঞ্চলে থাকি, কাশীপুর বেলগাছিয়া, কি লবি আছে কি লবি নেই আমি জানি না, না আমার জানার প্রয়োজন আছে। আমার কাছে একটাই লবি, আমার কাছে সোজা কথায় বলি, আমার কাছে যদি সিপিএম মানেও বেলগাছিয়া কা জনতা কা পার্টি, আমার কাছে তৃণমূল মানেও বেলগাছিয়া কা জনতা কা পার্টি, আমার কাছে কংগ্রেস মানেও বেলগাছিয়া কা জনতা কা পার্টি, আর আমার কাছে বিজেপি মানেও বেলগাছিয়া কা জনতা কা পার্টি। কোনো একটা জায়গায় কি বিজেপির জন্য দরজাটা খোলা রাখলেন? বিজেপির জন্য আমি আমার নিজের দরজা, আমি তৃণমূল কংগ্রেস করি, আমার রাজনৈতিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের। আমি মানুষের সাথে নিয়ে চলি মানুষকে। আমি চিকিৎসক, আমার কাছে চিকিৎসার ক্ষেত্রে কোনো রং ধর্ম কিচ্ছু নেই। যদি রাজনীতির হিসেবে আমাকে বলেন আমি কি করি, আমি তৃণমূল কংগ্রেস করি। সেই কারণে আমি কে বলুন তো কার জন্য দরজা খুলে রাখা? আমার জন্য আমার দরজা খোলা আছে অগণিত পেশেন্টের জন্য। দলের প্রতি কোনো অভিমান আছে? দলের প্রতি না, অভিমান করে সময় নষ্ট করার মতো লোক আমি নই। ওইটুকু সময় যদি আরও 5টা বেশি পেশেন্ট দেখতে পারি, আমার মনে হয় আমি আরও 5 জনের বেশি উপকার করলাম। বেশ ডক্টর ঘোষ, শেষের দিকে আমরা এবার যদি আমরা একটু এই মুহূর্তে বঙ্গ রাজনীতি যে টপিক নিয়ে উত্তাল হয়ে আছে, দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকে, আমরা অনেক অনুষ্ঠান করেছি তাকে নিয়ে। কিভাবে দেখছেন দিলীপ ঘোষ? মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন, সেখানে গেলেন, তার সঙ্গে আলাপচারিতা করলেন, হাসি মুখে গল্প করলেন, ছবি তুললেন তার স্ত্রীকে নিয়ে গিয়ে, এবং সেই দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির অন্যান্য সবাই স্টেটমেন্ট দিতে শুরু করেছেন। এই ছবি কোনোদিন হতে পারে না। কিভাবে দেখছেন? দেখুন, দীঘাতে যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দির যদি কেউ দেখে, ভাবা যায় না যে সে কী মন্দির। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই উদ্যোগের জন্য আগামী বহু বছর মানুষ তাকে বলবে যে সত্যি হাত দিয়ে ভগবান হয়তো এটা করিয়ে দিয়েছে। আর দিলীপ ঘোষ কোথায় গেলেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের জন্য সমস্ত মানুষকে ডাকে, সেই সৌজন্য রক্ষা করতে উনি গেছেন। কিন্তু উনি যদি ওনার রাজনৈতিক ইয়েতে বা ওনার এই কাজ যদি ওনার দলের লোকেরাই বলে ঠিক নেই, তাহলে আমি তো আর ওনার দল করি না। সেক্ষেত্রে আমার মনে হয় দলীয় ক্ষেত্রে প্রত্যেককে হয়তো কিছু নিয়ম মেনে রাখা উচিত। আবার সৌজন্যর ক্ষেত্রে মানুষ সব দলের ঊর্ধ্বে গিয়ে সৌজন্য দেখায়। আমি বলবো দিলীপ ঘোষ কি করলো, কি করেছে, সেটা সত্যি আজকে না কোনো তার ভ্যালু রাখে না, তার কোনো মূল্য নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্য দেখে সবাইকে ডেকেছেন, তিনি ওই সৌজন্য রক্ষা করেছেন। এবার সেটা তার দল বলবে যে সৌজন্য রক্ষা করাটা ধর্ম না সৌজন্য রক্ষা করাটা পাপ। শেষ প্রশ্ন করব, একটু ডিফিকাল্ট টুইস্টেড কোয়েশ্চেন। শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, এক্স তৃণমূল প্রোডাক্ট, আমি সব অনুষ্ঠানে বলি, জননেতা। দেখুন, জননেতা যদি আজকের দিনে কেউ থেকে থাকে, সেই জননেতা একজনই আছেন, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাগল হয়ে ছুটে এসছে। বছরের পর বছর ধরে যে ওই মার খেয়েছে, কি মার খেয়েছে সে বামফ্রন্টের পুলিশের কাছে বা বামফ্রন্টের সরকারের সময়, সে তো কেউ ভাবতে পারবে না। আর জননেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের প্রাণটুকু ছাড়া বাকি সব কিছু শুভেন্দু অধিকারীকে দিয়ে দিয়েছিল। মন্ত্রিত্ব একটা নয়, 2, 3, 4টে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছিল। তাকে নিজের প্রাণের মতো করে ভালোবেসেছিল, তাকে কোথা থেকে কোথায় তুলে দিয়েছিল। তার যে পরিশ্রম ছিল মেদিনীপুরে, তাকে সামনে রেখে এবং তাকে আগলে রেখে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী পরিশ্রম করেছে, তার পরিবার পরিশ্রম করেছে, কিন্তু তাকে তো ঘিরে রেখেছিল মায়ের স্নেহে। তাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণটুকু ছাড়া সব দিয়েছিল। শুভেন্দু অধিকারী বলছে চোর মমতা। খুব সংক্ষেপে দেখুন, আমি বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে উনি কথাটা বলুন, শুভেন্দু অধিকারী
সবার আগে সকালবেলা যদি আয়নার সামনে দেখেন না, তখন কাউকে দেখবেন না নিজের ছবি ছাড়া। আমি বললাম বিচার করুন, বিচার করে বলুন। আর মানুষ আছে তো, মানুষ তো বিচার করবে কে চোর কে ভালো। কিন্তু আমি আবার বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ ছাড়া সব কিছু শুভেন্দু অধিকারীকে দিয়ে দিয়েছিল। আর শুভেন্দু অধিকারী যেটা করলো সেটা কোনো সুস্থ সবল ভদ্র মানুষ আমার মনে হয় না করা উচিত। এক লাইনে উত্তর দেবেন ডক্টর ঘোষ, শেষ প্রশ্ন। তাহলে আগামী দিনে মানুষজন রাজনৈতিক প্রসূন ঘোষকে দেখতে চলেছে 2026-এ? যদি কখনো রাজনীতি, আমি যে রাজনৈতিক দল করি সে দল আমাকে সুযোগ দেয়, 100 বার আমি সেই দলের পাশে হয়ে দাঁড়াবো এবং মানুষের কাজে আরও বেশিভাবে লাগবে। আর যদি সুযোগ না দেয়? আমি নিজের কাজ করছি, আমি ডাক্তার। আপনি দল বদলাবেন না? না, কখনো না। কেন বদলাবো দল? ডক্টর ঘোষ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন নীতি নির্ণয় আর দুর্নীতিতে আজকে কিন্তু একটা গরমাগরম এপিসোড আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কলকাতার প্রখ্যাত গাইনোকোলজিস্ট গাইনোসার্জন ডক্টর প্রসূন ঘোষ এসেছিলেন এবং তিনি রাজনীতির ক্ষেত্রে তার কি পরিকল্পনা আগামী 2026-এ দলের সামনে কি বলবেন, মানুষজনদের সামনে কি বলবেন আপনাদের সামনে তুলে ধরলেন। এবং অবশ্যই দুর্নীতি নিয়ে বললেন এবং সবথেকে বড় কথা যেটা বলেছেন, হিন্দু খতরে মে হে থেকেও যে ন্যারেটিভ বিজেপি এখন দিচ্ছে, হিন্দুস্তান খতরে মে নেই হে, তো প্রশ্ন তুলে দিলেন। কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনারা প্রত্যেকে দেখবেন, শুনবেন, ভাববেন এবং জানাবেন আপনার প্রিয় মানুষজনদের। আজকের পর্ব এ পর্যন্তই এবং অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।